বাবা, একটু আগে ওরা আমাদেরকে ফোন করেছিল, বরযাত্রীরা এক্ষুনি চলে আসবে। যা বাবা, তাড়াতাড়ি যা, ওদের দেখভালের যেন কোনো ত্রুটি না হয়। যা ঠিক যা আছে, যা ঠিক আছে, বাবা, যা। এই বাবলু, এই নওয়াজ যুবকটার কাণ্ডটা দেখ। কি হলোটা কি? জামাটা ঠিক কর। ভুল হয়ে গেছে দাদা। আরে দাদা, তুমি এত টেনশন করছো কেন? ছেলের বাড়ি তো, একটু লেট হতেই পারে। দেখ ভাই, আমার সব টেনশন তো তুই দূর করে দিয়েছিস। হ্যাঁ রে ভাই, মোহন, তোর জন্য আমাদের বৈশালীর বিয়ে হচ্ছে। দেখো দাদা, বৈশালী শুধু তোমার মেয়ে নয়, ও কিন্তু আমারও মেয়ে। বৈশালী, এভাবে চুপচাপ বসে থাকলে কিচ্ছু পরিবর্তন হবে না। বৈশালী, দেখ, মোহন কাকা তোর জন্য বানিয়েছে। তোর মোহন কাকা সবকিছু ভেবেচিন্তেই করে। আশিসের মতো ছেলে তুই 7 জন্ম তপস্যা করলেও পাবি না। লতিকা বৌদি, ওকে বোঝাও। তুমি দাঁড়াও, আমি বরং বৈশালীকে একটু দেখে আসি। চলো, তাড়াতাড়ি করো। আর শোনো, সবকিছু কিন্তু হাসি মুখে হওয়া চাই, কোনো নাটকবাজি যেন না হয়। তাড়াতাড়ি চল। আবার কি হলো? আমি টয়লেটে যাব। দেখ বৈশালী, বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। এই 2 মিনিটেই আসছি। লতিকা বৌদি, আমি ওখানে গেলাম, তুমি তাড়াতাড়ি বৈশালীকে নিয়ে এসো। হ্যাঁ, আনছি। বৈশালী, বৈশালী, 18 বছরের বৈশালী সানি তার হবু বিয়ে নিয়ে খুবই অখুশি ছিল। মণ্ডপের থেকে কয়েক পা দূরে বিয়ের মন্ত্র পড়ার কয়েক মিনিট আগে বৈশালী এমন একটা পদক্ষেপ নিল, যার ফলে কয়েক বছর পর সানি পরিবারকে অনেক বড় মূল্য চোকাতে হয়। আরে কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? ও আবার এসেছিল আমার স্বপ্নের মধ্যে। ভাগ্যের লেখা কে আর বদলাতে পারে বলো? নিজে তো গেছে, আর আমাদেরও বাঁচতে দেবে না।
হ্যাঁ শোনো, তুমি 20 ট্রাক ইটের অর্ডার পেয়েছো। 15 ট্রাক আমি পাঠিয়ে দিয়েছি, আর বাকি 5 তুমি পাঠিয়ে দিও। মোহন দাদা, বন্ধু তো তোমার মতনই হয়। একই ব্যবসাতে থাকা সত্ত্বেও সবসময় তুমি আমাকে সাহায্য করো। তুমি তো জানো গিরিধারী, আত্মীয় আর বন্ধুর জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। আরে এসব কি বাজে কথা বলছেন? সন্ধ্যাবেলা অফিসে চলে এসো, কিছু কাজের কথা বলবো। ঠিক আছে দাদা। চল। রাম 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 রাম। শোনো, এবার কাজের কথা আসা যাক। আমার প্রতি মাসে মোটামুটি 150 ট্রাক ইট লাগবে। এ কাজটা আমি একাই করতে পারতাম, কিন্তু আমি চাই যে 20-30 ট্রাক তুমি পাঠাও। 20% মুনাফা তোমার। কি বলছো? আমি আর কি বলবো দাদা, এত বড় মনের মানুষ আপনি। নির্ধারী, তোমার দুটো মেয়ে, ওদের বিয়েও দিতে হবে। তোমার মেয়ে আমারও মেয়ে। আপনার মতো বন্ধু যেন সবার হোক। দাদা, এই পার্টনারশিপে আমি রাজি। দারুণ, ঠিক আছে, আমি এই কথাটা আমি আমার পার্টনার পবনকে জানিয়ে দিচ্ছি। এমনিতে ও কোনো আপত্তিও করতো না, কিন্তু বলা তো উচিত, তাই না? হ্যাঁ বলো, কি ব্যাপার? কাকা, এই চৌবে ইঞ্জিনিয়ারিংটা কোথায় পড়বে? চৌবে ইঞ্জিনিয়ারিং এই এলাকাতে নয়। আচ্ছা, এই বানসাল সাহেব আছে কোথায়? কানপুর গেছে একটা পার্টি অ্যাটেন্ড করতে। আরে আমি তো তোকে বলেছিলাম, হাঁটিয়ে হাঁটিয়ে পা পুরো ব্যথা করে দিলে। কিন্তু আমাকে তো এখানকার কথাই বলেছিল। চল ফিরে যাই, চল। দাঁড়া কাকা, একটু জল পাওয়া যাবে? এখানেই দাঁড়াও, দিচ্ছি। ঠিক আছে মার্শাল, ডান করে দিচ্ছি। হ্যাঁ, বাই। এই কে রে তোরা? ভেতরে এলি কি করে? মনসুর, মনসুর! ও আমাদের জন্য জল আনতে গেছে। তাহলে ভেতরে কেন এলি তোরা? তোর রক্ত খেতে। দাদা, 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 পালিয়ে যাবি না। দাঁড়া, 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 দাঁড়া। মনসুর, এদিকে আয়। মনসুর, দাদা, 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 মোহন দাদা, 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 মোহন দাদা, 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 দাদা। দাদা। স্যার, মোহনবাবুর উপর গুলি চালানো হয়েছে। কি? ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মনে হয় মারা গেছেন। শোনো, 2টো টিম তৈরি করো এক্ষুনি। এই এলাকার বাহুবলী মারা গেছে, দাঙ্গা তো হবেই। দারোগা বাবু, গুলি আমরাও চালাতে পারি, রক্তের বদলে রক্ত চাই আমরা। দাদার খুনিদেরকে খোঁজো। আরে তামাশা কি দেখছো তোমরা? লাগিয়ে দাও আগুন! ভেঙে ফেলো সব! দূরে যাও। শান্তি বজায় রাখুন। আমরা আপনাদের বিনয়ের সঙ্গে বলছি শান্তি বজায় রাখতে। কথা দিচ্ছি আপনাদের, মোহন সাইনের খুনিকে আমরা খুঁজে বার করবই, কিন্তু ততক্ষণ আপনারা শান্ত থাকুন। পুরো নকিপুরকে জ্বালিয়ে ছারখার করে দেবো আমরা।
এরকম করলে অপরাধী ধরা পড়বে কি? বোঝার চেষ্টা করুন। আমাদেরকে আগে বুঝতে দিন এটা কারা করেছে। যদি শহরে এভাবে দাঙ্গা চলতে থাকে তাহলে তো ও শহর থেকে বেরিয়ে যাবে। কিভাবে ধরবো ওকে? বোঝার চেষ্টা করুন। ভগত, স্যার। ওনাদেরকে আগে যেতে দাও, বন্দুক তাক করে রাখো। স্যার। স্যার, দাদার খুনিকে কিন্তু আমরা ছাড়বো না, বলে দিলাম। শান্ত হন আর আমাদেরকে কাজ করতে দিন। মোহন সৈনীবাবুকে যখন এখানে আনা হয়েছিল 2 ঘন্টা আগে, তখন উনি অলরেডি মারা গেছেন। আমরা বডি দেখব। সব মিলিয়ে 4টে বুলেট ফায়ার করা হয়েছে, একটা মাথায়, একটা গলায়, একটা হার্টে আর একটা পেটে। পয়েন্ট ব্ল্যাঙ্ক। একদম শুট টু কিল, ডেথ অন দ্য স্পট হয়েছিল। বুলেটস? দেশি বুলেট। উত্তর ভারতে বাহুবলীকে পাওয়ার ম্যাগনেট বলা যেতে পারে। পলিটিশিয়ান, প্রশাসন, মাফিয়া এদের মধ্যে অনেকেই বাহুবলীর বন্ধু হয়, আবার শত্রুও হয়ে থাকে। বাহুবলী মোহন সেনের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। শুটাররা এটা এনশিওর করেছিল যে যেন তিনি প্রাণে না বাঁচেন। এখন প্রশ্ন হলো, এই হত্যাটা কি সাম্প্রতিককালে ঘটা কোনো শত্রুতার কারণে ঘটেছিল, নাকি এই হত্যার কোনো অতীত, কোনো ব্যাক স্টোরি ছিল? আপনি মোহন সাইনির খুড়তো ভাই। দেখুন, মোহন আমার আপন ভাইয়ের থেকেও অনেক বড় ছিল। তাহলে তো আপনি ভালো বলতে পারবেন। দেখুন, নিজেদের লোককে কন্ট্রোল করতে হবে, তাতেই সবার ভালো। আমি চেষ্টা করব, তবে একটা কথা মনে রাখবেন, মোহনকে কিন্তু খুন করা হয়েছে। যতদিন না খুনিদের ধরা হচ্ছে, নকিপুরে অশান্তির আগুন জ্বলতেই থাকবে। আমরা আমাদের পুরো চেষ্টা চালাবো, আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। স্যার, ওইখানে আমার চোখের সামনে স্যার আমার বন্দুককে প্রথমে তো ঠিকানা জিজ্ঞাসা করলো সাহেব। কোন জায়গার ঠিকানা? কি যেন এমন জায়গায় তার কখনো নাম শুনিনি, কোনো একটা চৌবে ইঞ্জিনিয়ারিং। কাকা, এই চৌবে ইঞ্জিনিয়ারিংটা কোথায় পড়বে? তারপর আমার কাছে জল চাইলো। একটু জল পাওয়া যাবে? এখানে দাঁড়াও দিচ্ছি। যখন জল নিয়ে আসছিলাম তখন 2 বার জোরে জোরে গুলির আওয়াজ শুনলাম। পরে 2টো গুলি আরো চললো, মোট 4 বার গুলির আওয়াজ হয়েছে। আমি আমার রাইফেল নিয়ে ভেতরে গেলাম, তারপর ওরা আমাকে ধাক্কা মেরে বাইরে পালিয়ে গেল। আমি আমার রাইফেল থেকে অনেকবার ফায়ার করার চেষ্টা করলাম, কিন্তু সাহেব, কিন্তু আমার রাইফেলটাই জ্যাম হয়ে গেল। আরে এটা কি হলো? তারপর গিরিধারী বাবু আর আমি মোহন দাদাকে গিরিধারী বাবুর গাড়িতে তুলে এখানে নিয়ে এলাম, আর এরা এখানে বলল যে মোহন দাদা আর নেই। যখন ওনাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন উনি কিছু বলেছিলেন? না সাহেব, কিচ্ছু বলেনি। এদিকে দেখো, তুমি ওই শুটার দুজনকে দেখেছিলে? বলতে পারবো না স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে ঠিকভাবে কিছু বুঝে উঠতে পারিনি। তুমি তো কথা বলেছিলে। হ্যাঁ সাহেব, ওকে হয়তো চিনে ফেলবো। সাহেব, কদিন আগে মোহন দাদা অফিসের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। কোথায় যাচ্ছ তুমি? বলতে হবে তোমাকে, কোথায় যাচ্ছ তুমি? প্রিয়া, তোমাকে আমি 1000 বার বলেছি, এরকম ভুলভাল প্রশ্ন আমাকে করবে না। আর আজকে শেষবার বোঝাচ্ছি,
আজকের পর আর জিজ্ঞেস করবে না। কেন জিজ্ঞাসা করবো না? সারা পাড়ার লোক আত্মীয়রা এটাই বলে যে নকুল যাদবের স্ত্রীর কোনো মান সম্মান নেই। কান খুলেছে? এবার ভালো করে শোন। গিয়ে বল পাড়ার লোকজনদের নকুল যাদব না নিজের বউয়ের কথা শোনে আর না ভগবানের। এইখান থেকে সাহেব, এইখান থেকে আমি জল নিলাম, এখানে নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। আর এইখানে যখন এলাম তো ভেতর থেকে জোরে গুলি আওয়াজ এলো। আমি দৌড়ে ভেতরের দিকে গেলাম, ওরা আমাকে ধাক্কা দিয়ে দাদাকে মেরে ওই দিক দিয়ে বাইরে চলে গেল। সাহেব ওই জায়গাটায় ও বাইক নিয়ে তৃতীয় একজন এখানে এখানে দাঁড়িয়েছিল। ওই দুজন ফটাফট ওর পিছনে বসলো আর ওই দিকে পালিয়ে গেল। সাহেব আমি ওদের পিছু নিলাম, ধাওয়া করে এখানে 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 এইখানে এসে আমি ওদের পেছনে গুলি করার চেষ্টা করলাম, কিন্তু আমার বন্দুকটা জাম হয়ে গেছিল। এটা কি হলো? দাঁড়াও! এটা কত পুরনো? 9 বছর ধরে এখানে কাজ করছি, তখন থেকেই আমার কাছে আছে, আজ পর্যন্ত কিছু হয়নি। মোহন দাদার মতন বাহুবলীর গায়ে হাত দেওয়ার সাহস কার আছে? এই শোনো, এটাকে ফরেন্সিকে পাঠাও আর এর লাইসেন্স চেক করো। স্যার, স্যার, মোহন দাদা আর আমি এখানে বসে ব্যবসার কথা বলছিলাম, আমরা ড্রিঙ্কও করছিলাম, সেই সময় ওরা এখান দিয়ে আসে। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে টেবিলের নিচে গিয়ে লুকিয়েছিলাম। ওরা চলে যাওয়ার পর বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকি, মোহন দাদা, মোহন দাদা। এরপরে আমি আর মনসুর মোহন দাদাকে তুলে আমাদের গাড়িতে বসাই, তারপর হাসপাতাল নিয়ে যাই। এই আস্তে আস্তে ঢোকা। তুমি সিসিটিভি ফুটেজ থেকে ডিভিডি বানাও, আমি ওগুলো চেক করতে চাই। আপনাদের দুজনকে পুলিশ স্টেশনে আসতে হবে। আচ্ছা, একটু রিওয়াইন্ড করো তো, যেখানে ওই দুজন দাঁড়িয়ে কথা বলছিল। জুম। দেখুন তো চিনতে পারছেন কিনা। না স্যার, বুঝতেই পারছি না। না সাহেব, দেখাই যাচ্ছে না। আচ্ছা, একটু এগো। মানে আমরা এটা বুঝতে পেরেছি যে দুটো ছেলে শুট করেছে আর তৃতীয় জন কালো ব্যাগ নিয়ে এসেছিল, এদের মধ্যে একজন খোঁড়া ছিল। যেই এটা করুক খুব খারাপ কাজ করেছে। মোহন দাদা খুব ভালো মানুষ ছিল, 1 লাখে একজন। এটা কি হলো গিরিধারী, কি হলো? জানি না পবনদা, কিন্তু পুলিশ কাজ করছে, খুব তাড়াতাড়ি ধরা পড়বে। স্যার, মনসুরের রাইফেলের লাইসেন্স ঠিক আছে। ফরেন্সিক থেকে বললো যে সত্যি জ্যাম হয়ে গিয়েছিল আর অনেকদিন ধরে ফায়ার করা হয়নি। মোহন সাইনিকে নিজের অফিসে শুট করা হয়েছিল, আর এটাই খুব অবাক লাগছে যে এটা কি করে হতে পারে। এত বড় বাহুবলী,
এত বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা, এর পেছনে বিজনেসের কোনো কারণ নেই তো? স্যার, ফায়ারিং এর সময় ওনার বিজনেস পার্টনার পবন বানসাল কানপুরে ছিল, আজ সকালে ফিরেছে। স্যার খুব ঘাবড়ে গেছিল বলে মনে হচ্ছে, আমি ওকে নজর রাখছিলাম। ওই সময় মোহন সাইনির সাথে ওর কাছের বন্ধু গিরিধারী লাল আর ওনার বিশ্বাসযোগ্য ওয়াচম্যান নজরুল, যে শুটারদের জন্য জল আনতে গিয়েছিল। এটা একটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। স্যার, একটা ব্যাপার খুব অদ্ভুত লাগলো। কি? মোহনবাবুর ডান হাত হলো বাবলু ত্রিপাঠী। বাবলু ত্রিপাঠী মোহনবাবুর সঙ্গে সব সময় থাকে, কিন্তু যখন খুন হলেন তখন উনি ওনার সঙ্গে ছিলেন না। সতীশ আর হায়দার, আমার কথা মন দিয়ে শোন। এখন আমাদের তিনজনের একসাথে থাকা ঠিক হবে না। তোরা দুজন বেনারস চলে যা, ঠিক আছে? কতদিন দাদা? আরে আরে আমরা বাহুবলী মোহন সাইনিকে খুন করেছি, কোনো পানুলাকে নয়। কেসটা বেশ অনেকদিন ধরেই চলবে, ঠিক আছে? ঠিক আছে, চল। হ্যাঁ চল চল। পরে দেখা হবে। সেই সময় দাদা আমাকে অন্য জায়গায় পাঠিয়েছিল। আমার একটা ডিল থেকে কিছু টাকা নেওয়ার ছিল। হয়তো কেউ জানতো যে আপনি তখন সঙ্গে থাকবেন না, সুযোগ বুঝে কাজ সেরেছে। আমি থাকলে এসব করার কথা শত্রু ভাবতেও পারতো না। নাম বলুন, শত্রুর নাম বলুন। শত্রু মানে যে এটা করেছে তার নাম? দাদার কিন্তু কখনো কোনো শত্রু ছিল না। খুব মহান ছিলেন দাদা, ওনাকে ছোঁয়া কারো সাধ্যের বাইরে। মারার তো কোনো প্রশ্নই ওঠে না স্যার। কিন্তু মেরে তো ফেললো ওনাকে, আর এখনো পর্যন্ত কেউ সামনেও আসেনি। আপনি একবার তো ওকে ধরেই দেখুন। ওর 7 প্রজন্মকে যদি ভিখারি না বানাই, আমি বাবলু নই। এই যে আপনি কোনো শত্রুর কথা বলছেন না, এতে কোনো বন্ধু নেই তো? কি বলতে চাইছেন আপনি? কে বনসাল? ও স্যার, না না। নয় কেন? বিজনেসে পার্টনারশিপ ছিল, আর পার্টনারশিপ শত্রুতায় পরিবর্তিত হতে বেশি সময় নেয় না। কোম্পানির নাম মোহন সাইনি দিয়েছিল স্যার, গত 12 বছর ধরে চলছে। আমি তো এখানে 3 বছর হলো এসেছি। এই সমস্ত বিজনেস শুধুমাত্র মোহন দাদার জন্যই চলতো। কেউ এরকম সোনার ডিম পাড়া মুরগিকে কেন মারতে যাবে স্যার? সেই মারতে পারে যে সোনার ডিম পাচ্ছিল না, যে ওই মুরগিকে হিংসে করে। আপনাদের বিজনেসের মধ্যে কোনো নিজেদের লোক, যেমন গিরিধারী লাল? গিরিধারী? হতেই পারে না স্যার। গিরিধারী তো মোহন দাদার খুব ভালো বন্ধু ছিল। মোহন দা তোকে নিজের ব্যবসায় কাজ পাইয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল। এমনকি মোহন দা তোকে নিজের ব্যবসায় তৃতীয় পার্টনার করতে চেয়েছিল। যে আপনাকে ডিস্টার্ব করছিল? আরে না, আমরা দুজন তো বন্ধু, খুব ভালো বন্ধু। মোহনদা তো গিরিধারীকে এর আগে অনেক ছোটখাটো কাজ দিয়েছে। এমনকি যেদিন ওনার মৃত্যু হয় সেদিন তো উনি ওকে একটা বেশ বড় কাজ দিয়েছিলেন, খুব জরুরি ছিল। আপনারও নিজের ইট ভাটা আছে? আগে হ্যাঁ আছে, কিন্তু মোহনদা নিজে আমাকে ব্যবসা এনেছিল। উনি বলতেন যে কিছু ব্যবসা যেন আমি নিজেও করি। এরকম ছিলেন মোহনদা, দিল খোলা মানুষ। আপনি ওর যে কোনো কাছের লোককে জিজ্ঞেস করতে পারেন। কি হলো স্যার, আবার আমায় ডাকলেন? এই ডাক খোঁজ তো চলতেই থাকবে বাবলু, যতদিন কেসটা চলবে। আচ্ছা, মোহন সাইনি আর গিরিধারীর মধ্যে কোনো রকম মনোমালিন্যতা ছিল? আই মিন এনি বিজনেস কম্পিটিশন? না না, এরকম কিছুই ছিল না স্যার। গিরিধারী দাদার বন্ধু ছিল ঠিকই, কিন্তু বিজনেসে মোটেই এক ছিল না। গিরিধারী তো দাদার কোম্পানিতে আসতে চেয়েছিল স্যার। মোহন সাইনি গিরিধারীকে কখনো মানা করেছিলেন? অথবা খুব কম পার্সেন্টেজের পার্টনারশিপ হয়েছিল? এসব ব্যাপার আমি জানি না স্যার। এসব কি বাজে কথা বলছেন? মোহন দাদা, আমি কখনো ওনার সাথে কম্পিটিশন করিনি। উনি নিজে আমার হাত ধরে এই ব্যবসা শিখিয়েছেন। হয়তো আপনি নিজের পায়ে দাঁড়াতে চাইছিলেন। ওহ, তাহলে আমি নিজের পায়ে কেন কুড়ুল মারবো স্যার? ওনাকে মেরে আমার কি লাভ হবে? এটা তো আপনি আমাকে বলবেন। দেখুন স্যার, আপনার কাছে আমার বিরুদ্ধে এইটুকু প্রমাণ আছে? আছে, নিশ্চয়ই আছে।
আপনি বেঁচে আছেন এটাই প্রমাণ। দুজন লোক এসে আপনার মোহন দাদাকে 4 খানা গুলি করলো, আর আপনার কোনো ছোট লাগলো না? এটা অন্যায় স্যার। আপনি আমাকে এই জন্য সন্দেহ করছেন যে মার্ডারের সময় আমি ওখানে ছিলাম। এটা আপনার ভুল ধারণা। আপনার প্রতি যদি আমরা সন্দেহ করতাম না, আপনার ঠিকুজি কুষ্টি এতক্ষণ সামনে থাকতো। স্যার, পবন বানসাল, গিরিধারী লাল, বাবলু ত্রিপাঠী আর মনসুর বেগ সবার কল রেকর্ড চেক করেছি। কোথাও সন্দেহের মতো কিছু পেলাম না। কতদিনের কল রেকর্ড চেক করেছো? পুরো 1 মাসের সব কলস, সব পার্সোনাল আর প্রফেশনাল কন্ট্যাক্ট চেক করেছি। কোথাও কোনো ক্রিমিনাল কানেকশন পাইনি। 4টে গুলি চলেছিল, আর ওই 4টে গুলি এমন সব জায়গায় লাগে যেখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই। একটাও গুলি মিস করেনি। প্রফেশনাল কিলার স্যার। একটা পরিষ্কার প্ল্যানিং। পায়ে হেঁটে আসা, মোটরসাইকেলে করে চলে যাওয়া, আর চোখের নিমেষে উধাও হয়ে যাওয়া। 4টে গুলি চলল, আর ওই 4টে গুলি একদম সঠিক নিশানায় লাগলো। আর সবচেয়ে বড় কথা, কার্তুজগুলো দেশি ছিল। আর একবারে একটাই গুলি চলে। দেশি বন্দুকে প্রত্যেকবার লোড করতে হয়। ঠান্ডা মাথায় আর একবার চিন্তা করে দেখো। এটা আনারি লোকের কাজ নয়। তুমি একটা কাজ করো, দেশি গুলি যারা বানায়, যারা এগুলোকে বেচে, যারা শুট করে, তাদের সবাইকে একত্রিত করো। স্যার, সব হিস্ট্রি শিটার আর বন্দুক ব্যবসায়ীদের রাউন্ড আপ করেছি, কিন্তু কোনো ইনফরমেশন পাইনি এখনো। তাহলে এই লোকগুলো কারা? স্যার, গোলমন্ডির পিন্টু আব্বাস আছে, যে কাট্টার এক্সপার্ট। বিয়ের পর ক্রিমিনাল লাইন ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন খোঁজর হতে চায়। ডাকো ওকে। থানায় এতদিন থাপ্পড়ই খেয়েছি স্যার, এই প্রথমবার সিঙ্গাড়া খাচ্ছি। যদি কাজের খবর জোগাড় করতে পারিস তাহলে টাকাও পাবি। জি জান, লড়িয়ে দেবো স্যার। স্যার, এই গুলিগুলো দেখতে পারি? স্যার, এই গুলিগুলো কানপুরের কাঠটা ইউজ হয়, আর মহারাষ্ট্রেও এটা অনেক ইউজ হয়ে থাকে, আর বাংলার মধ্যে বর্ধমান জেলা আছে, ওখানেও ইউজ হয়। আমি যেটা বলতে চাইছি স্যার, যে কাঠটার কোনো জাত হয় না। কাঠটা যেখানকারই হোক না কেন, গুলিতে কিছু যায় আসে না। সোজাসুজি বল। মোদ্দা কথা হলো চান্সের স্যার। এই কাঠটার খেলাও না চান্সের হয়। অর্ধেকের বেশি কাঠটা তো একবার ফায়ার করার পরে চলেই না, আর কিছু কাঠটা তো স্যার ব্যাক ফায়ারও করে, ট্রিগার টিপতে গিয়ে নিজেই উড়ে যায়। আর কিছু স্পেশাল কাটটাও হয় স্যার, যেগুলো কখনো ধোকা দেয় না। 4টে গুলি চলেছিল, 4টেই লক্ষ্যতে লেগেছিল, আর লক্ষ্য ছিল মোহনবাবু। আমাদের মনে হয় এটা কোনো প্রফেশনাল করেছে। সেটাই তো আমি বলছি, এই ধরনের কাটটা শুধু মালদার লোকেরা ইউজ করে। মোহনের যদি কোনো বিপদ থেকে থাকতো, ও আমাকে কখনো বলতো না। ও আমাদের টেনশনে ফেলতে চাইতো না। হ্যাঁ, তার মানে এই নয় যে তার কোনো শত্রু ছিল না, মানে কখনো কোনো হুমকি আসেনি। এত বড় একটা মানুষ, বিশাল ব্যবসা, এত টাকা, কেউ না কেউ তো হিংসে করবেই। একটা কথা আপনাকে অবশ্যই বলতে চাই, লোকে ওকে হিংসে কম করত, কিন্তু বেশি জানতো। মোহনের সঙ্গে শত্রুতা করার মানে নিজেরই পায়ে কুড়ুল মারার সমান ছিল। মোহন সেনের হত্যায় 3 জন যুক্ত ছিল। এখন প্রশ্ন হলো যে এই 3 জন ধরা পড়লে কি এই কেসটা ক্লোজ হয়ে যাবে? মোহন সেনের আসল হত্যাকারী কে ছিল যে এই সুপারিটা দিয়েছিল? কাজটা মালদার পার্টি মনে হচ্ছে স্যার, সুপারি দেয়নি। তার মানে? মানে স্যার, এই কাজটা টাকার জন্য হয়নি। মোহন সাইনি নকিপুরের বাদশাহ। এরকম অনেক রাজা মহারাজা আছে যারা পৃথিবীর উপর রাজত্ব করেছে, আর ওনাকে কোনো শত্রু নয়, বরং নিজের লোকই মেরেছে। মোহনবাবুর সবচেয়ে কাছের লোক ছিল ওর খুড়তুতো ভাই ওম প্রকাশ। এদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল ছিল, আর যেটা দেখা যাচ্ছে সেটা সত্যি নয়। এই ওম প্রকাশকে নজরবন্দি করো।
স্যার ওম প্রকাশের পিছু নিয়েছিলাম আর চারজনের সাথে কথাও হয়েছে। ওর আর মোহনের সম্পর্ক সবসময় ভালোই ছিল। মোহন চাইনি ওম প্রকাশকে ওয়ার্কশপ বানিয়ে দিয়েছিল। মোহন ওম প্রকাশের জন্য অনেক উপকার করে দিয়েছে। এই উপকারের হিস্ট্রি বার করো ভগৎ। হতে পারে ওম প্রকাশ উপকারের চাপ নিতে পারেনি। হ্যাঁ স্যার। স্যার এই লোকগুলো যারা এদেরকে চেনে তারা এদেরকে না দেখেই বলে দিতে পারবে। শরীরের শেপ দিয়ে, বাইক দিয়ে বা জামা কাপড় দেখে। এই কেসে আমাদের কাছে একমাত্র এটাই সূত্র। যদি কিছু পাওয়ার হয় তাহলে এর থেকেই পাবো। স্যার এমনিতে আমার কাছেও একটা ফটো আছে, জানি না কোনো কাজে লাগবে কিনা। এই দেখুন। বাবলু, এখনো জানা যায়নি ওরা কারা ছিল। এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি, না আমরা জানতে পেরেছি না পুলিশরা। আরে স্যার মুখ চোখ তো দেখাই যাচ্ছে না। আমরা তোদের লাইনে সবাইকেই প্রায় দেখিয়েছি ছবিটা, কেউ চিনতেই পারছে না। যদি শরীরের শেপ থেকে কেউ চিনতে পারে এদেরকে। শরীরের শেপ দেখে? দেখি আরেকবার দেখান তো। ভগৎ স্যার, এই যে সবার শেষে বসে আছে এই মালটা কি খুঁড়িয়ে হাটে? টিভি ফুটেজে দেখেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মনে হয় খুঁড়িয়ে হাটে। স্যার একটু ফরওয়ার্ড করে দেখান। বাস বাস। ওর নাম তো করণ যোশী। কে করণ যোশী? স্যার বেশি তো জানি না, একবার ওর সাথে আমার জেলের মধ্যে দেখা হয়েছিল। সেখানে সবাই ওকে খোড়া যোশী বলে ডাকতো। ব্যাটা হিস্ট্রি শিটার। ধীরানপুরা জেল থেকে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন। করণ যোশী, এই নিন। এই ছিল সাহেব, এই ছেলেটাই। হ্যাঁ বলো, কি ব্যাপার? কাকা এই চৌবে ইঞ্জিনিয়ারিংটা কোথায় পড়বে? স্যার এই পাক্কা এই স্যার। তোর রক্ত খেতে। কাজী রেকর্ড থেকে অ্যাড্রেসটা বার করো, তুলে নিয়ে আসছি শালাকে। আগে কি হয়েছে? করণ যোশী এখানে থাকে? করণ যোশী? সাহেব এখানে কোনো করণ যোশী থাকে না সাহেব। এটা তো পাপ্পু, 2 বছর আগে আমাদের ভাড়াটে ছিল। একলা থাকতো এখানে? কতদিন ছিল? হ্যাঁ সাহেব, একাই থাকতো, কিন্তু কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতো না। কিন্তু হ্যাঁ, ভাড়া ঠিক সময় দিয়ে দিত। আর তারপর একদিন হঠাৎ করে চলে গেল। ওর কোনো বন্ধু বা কোনো চেনা জানা কাউকে চেনেন? না সাহেব, আমি জানি না। বিভিন্ন এলাকায় আলাদা আলাদা নামে থাকে। ও হিস্ট্রি শিটার। কাজী সমস্ত পুলিশ স্টেশনে ডিটেল পাঠিয়ে দাও, সঙ্গে ফটোগ্রাফ। হ্যাঁ বল পিন্টু। ভগৎ স্যার, আপনাকে একটা নাম্বার SMS করছি। কার নাম্বার এটা? সেই জায়গায় আপনি খুঁজছেন, করণ যোশী। নাম্বারটা এখন সুইচ অফ বলছে, কিন্তু আপনার কাজে আসতে পারে। ঠিক আছে, নাম্বারটা পাঠা। স্যার করণ যোশীর নাম্বার পাওয়া গেছে। কাজী এই নাম্বারের ডিটেলস চেক করো। স্যার স্যার, করণ যোশীর ফোন রেকর্ডস, মার্ডারের রাতে আর মার্ডারের সময় করণের ফোনের লাস্ট লোকেশন ছিল মুঠিপুরের সাপড়ি এলাকা। মোহন সাইনের অফিসও তো ওই এলাকাতেই। স্যার মার্ডারের আগে করণ একটা নাম্বারের সঙ্গে অনেকক্ষণ যুক্ত ছিল। ওই নাম্বারটা কার? কোনো নকুল যাদবের নাম্বার। নকুল যাদব? হয় এটা কোনো শুটারের নাম্বার, না হলে মামলা আরো গম্ভীর। এটা তাহলে কার নাম্বার?
মোহন সেনের হত্যাকারীদের মধ্যে করণ যোশী নামে এক শুটারকে শনাক্ত করা গিয়েছিল। এটা পুলিশের জন্য একটা মেজর ব্রেক থ্রু ছিল। এটাও পরিষ্কার হয়ে গিয়েছিল যে নকুল যাদব নামে এক ব্যক্তির সঙ্গে এই কেসের নিশ্চিত কোনো সম্পর্ক ছিল। নকুল যাদব আর মোহন সেনের মধ্যে কি সম্পর্ক ছিল? পুলিশ এবার এই কেসের পরের ধাপে ছিল ঠিকই, কিন্তু এই সিঁড়িটা কতটা লম্বা আর কত দূর পর্যন্ত যাবে সেটা জানা বাকি ছিল। হ্যাঁ ইন্সপেক্টর, এই নকুল যাদব হিস্ট্রি শিটার। এখানকার বিনোজগড় সবজি বাজারে ও তোলাবাজি করত, গুন্ডাগিরিও করত। তারপর একটা মার্ডার কেসে জেল খাটে। এটা কবেকার কথা? এটা 2009 সালের কথা। তারপর ওকে জেলেও পাঠানো হয়। মার্ডার কেসে করণ যোশীও যে জেলে ছিল। হতে পারে জেলের মধ্যে ওরা দুজন বন্ধুত্ব করেছে, নিজেরা দল করেছে। মোহন সাইনির শুট আউটে করণ যোশীর সঙ্গে আরো দুজন ছিল। এই নকুলও হয়তো গ্যাংয়ে ঢুকেছে। এটা কোনো পেশাদারি খুনির কাজ মনে হচ্ছে না, পেশাদার খুনিরা সবসময় একাই কাজ করে। যদি এরা পেশাদারি খুনি না হয় তাহলে এরা কারা? মোহন সাইনির সঙ্গে এদের কি শত্রুতা? কাল আইসক্রিম পয়েন্টে এসেছিল নিজের বউকে নিয়ে। একটা ছোট বাচ্চাও আছে, হয়তো ছেলে। কার কথা বলছিস তুই? আশিস। আমরা ওকে ভয় পেতে দেখিনি। কোনো নাটকবাজি যেন না হয়। আর না দেখলাম ওকে ব্যথা পেতে। নকুল যাদবের যদি কোনো খবর পান তাহলে সব থেকে প্রথমে আমাকে জানাবেন, ঠিক আছে? আমার স্বামীর সম্পর্কে সারা দুনিয়া থেকেই খবর পাই, যে ও কোথায় আছে আর কোথায় নেই। তবে ওর নাম্বার আছে আমার কাছে, দেব আপনাদের? না, আমাদের কাছে আছে। ওটার জন্য আমরা এখানে আসতে পেরেছি। কিন্তু এই নাম্বার সবসময় আপনি বন্ধই পাবেন, অথবা না হয়তো ওর নাম্বারটা আমার জন্যই সবসময় বন্ধ থাকে। স্যার, নকুলের স্ত্রী প্রিয়া ঠিকই বলেছিল। সত্যিই নকুলের ফোন সুইচ অফ আসছে। রেকর্ড অনুযায়ী ওর লাস্ট লোকেশন ওর নিজের বাড়ি। ফোন তখন থেকেই সুইচ অফ। নকুলের ওয়াইফকে লক্ষ্য করেছ? আমার কিন্তু একদম ঠিক লাগছে না। এই স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। নকুল যাদব? হ্যাঁ, আপনি চেনেন ওকে? আগে হ্যাঁ, খুব ভালো করে চিনি। আমাদের লাইনেরই লোক। ওরও ইটের ভাটা আছে। একবার আমি একটা বড় কন্ট্রাক্ট পেয়েছিলাম, এত বড় যে সেটা আমি একা করতে পারতাম না। তো আমি ভাবলাম যে নকুলের থেকে কয়েকটাকে চেয়ে নেওয়া যাক। আমি ওর সঙ্গে কথাও বলে নিয়েছিলাম। কিন্তু কিন্তু এই কিন্তু মানেটা কি? মোহন দাদা, বনশাল, তুমি নকুল যাদবের সাথে কাজের কথা বলেছ? আগে হ্যাঁ, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা ছিল। আগেই ওর সাথে কথা বললে, ওকে হ্যাঁ বলে দিলে, এখন আমাকে জিজ্ঞাসা করছো? ওই যে আমাদের কন্ট্রাক্ট ছিল, সেখানে 16 ট্রাক ইট কম পড়ছিল। তো আমি ভাবলাম যে নকুলের ব্যাপারে চিন্তা পর্যন্ত করবে না। ও শুধু আমার কোম্পানিতে কেন, কোনো কোম্পানিতে যেন অর্ডার না পায়, কখনো না। কিন্তু কেন, এমন কি হলো? বনশাল, আমরা পার্টনার, কি তাই তো? আগে হ্যাঁ। ভবিষ্যতে এই ব্যাপারে আমার সাথে কখনো তর্ক করবে না। আসলে ওদের প্রবলেমটা কি ছিল মোহন সাইনির সঙ্গে নকুল যাদবের? আগে আমি কখনো ভেবে দেখিনি। মানে কোনো রকম ধারণা? আমার সত্যি কোনো ধারণা নেই। আপনি কি নকুল যাদবকে সন্দেহ করছেন? যদিও ব্যাপারটা অনেক পুরনো। মোহন সাইনির ওপর শুট করার দায়িত্ব নকুল যাদবের ওপরে ছিল, অথবা বলা যায়
পুরো গ্যাংয়ের ওপর। আমার ধারণা মোহন সাইনের খুনিকে চেনা যাচ্ছে, জাস্ট অ্যারেস্ট করা বাকি। এই যে সঞ্জয় দাদা। বাবলু দাদা, তুমি আমাকে দাদা বলো না। না, আসলে আমি এই চেয়ারটাকেই দাদা বলি। দাদা শোনার অভ্যাসটা করে ফেলুন। আপনার বাবার থেকেও আপনাকে এগোতে হবে। এই কটা চেকে একটু সাইন করে দিন, লোকেদের মাইনে দিতে হবে। বলুন। পুলিশ মোহনদাকে যে খুন করেছে তাকে ধরতে পেরেছে বাবলু। কে সে? ওই যে নকুল যাদব ছিল, তার কথা উঠে এসছে। কি হলো? কে ফোন করেছিল? না না, সেরকম কারো ফোন না। হ্যালো, নকুল যাদব 4 বছর পরে? বর্তমানে লাগা আগুনের কারণ প্রায়শই অতীতে লুকোনো থাকে। কবর থেকে লাশ তুলতে গেলে প্রায়শই গভীর পর্যন্ত ঘুরতে হয়। পুলিশ অতীত পর্যন্ত যাওয়ার জন্য একটা রোড ম্যাপ পেয়ে গিয়েছিল। মোহন সেনী হত্যাকাণ্ডে নকুল যাদব প্রধান অভিযুক্ত হিসাবে সামনে আসছিল। কে ছিল এই নকুল যাদব? কি ছিল তার কাহিনী? আর তার সাথে মোহন সেনের কি শত্রুতা ছিল? শুধুমাত্র কি নকুলই মোহনকে মেরেছিল, নাকি অন্য কেউ? মোহন সেনী হত্যাকাণ্ডে পুলিশের ইনভেস্টিগেশন একটা দুঃখজনক ঘটনাকে অতীতের কালো অন্ধকার থেকে বর্তমানের আলোতে নিয়ে আসে। দেখুন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আগামী দিন আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।